আসসালামু আলাইকুম শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। করোনার এই মহামারীর দিনে বাসায় আছো এবং নিরাপদেই আছো। তো শিক্ষার্থীরা, আমি সহ বিভিন্ন শিক্ষকরা বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্ন ক্লাস দিচ্ছে, তোমরা এগুলো দেখবে এবং আশা করি উপকৃত হবে। তো শিক্ষার্থীরা, চলো আজকে ক্লাসটি শুরু করি। ক্লাসের শুরুতে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটি উপস্থাপনা আমি ফারহানা পারভিন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, কোটবাড়ি, কুমিল্লা। আজকের ক্লাসটি হচ্ছে নবম শ্রেণীর হিসাব বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান, অধ্যায় ষষ্ঠ, পাঠ হচ্ছে জাবেদা, আর তারিখ হচ্ছে 12/7/2020। ছবিটি লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখানে কিছু ক্রয় বিক্রয় করা হচ্ছে, অর্থাৎ নগদ লেনদেন। এখানে লেনদেন সম্পূর্ণ হচ্ছে, একজন বিক্রেতা আছে, একজন ক্রেতা আছে, একজন কিছু ক্রয় করছে, অন্যজন কিছু বিক্রয় করছে। পাশাপাশি আরেকটি ছবি দেখো, এখানে লেনদেন কি কি লেনদেন হচ্ছে এগুলো খাতায় লিখে রাখা হচ্ছে। তাহলে লেনদেন সম্পূর্ণ হওয়ার পর লেনদেনগুলোকে খাতায় লিখে রাখতে হয়, তাহলে আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয় করা সম্ভব হয়। যেখানে লেনদেনগুলো লিখে রাখা হয় সেটা হচ্ছে হিসাবের বই। এই হিসাবের বইয়ের মধ্যে প্রত্যেকটা লেনদেনকে লিখে রাখা হয়। পাশাপাশি দেখো এখানে টাকার ছবি আছে, অর্থাৎ প্রত্যেকটা লেনদেনকে টাকায় পরিমাপ করে খাতায় লিপিবদ্ধ করে রাখতে হয়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো আজকে আমরা কি বিষয় পড়াবো। আজকের বিষয়টা হচ্ছে জাবেদা। আজকের পাঠ শেষে তোমরা যে সমস্ত বিষয়গুলো জানতে পারবে শিক্ষার্থীরা লক্ষ্য করো। জাবেদা কি বলতে পারবে, জাবেদার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, জাবেদার শ্রেণীবিভাগ করতে পারবে, লেনদেনের দুটি পক্ষ নির্ণয় করতে পারবে এবং সাধারণ জাবেদা দাখিলা প্রদান করতে পারবে। তো চলো আজকে আমরা প্রথমে জাবেদা কি জানি। লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহকারে যে বইতে প্রথম লেখা হয় তাকে জাবেদা বলা হয়। শিক্ষার্থীরা লক্ষ্য করো, যে বইতে প্রথম লেখা হয়, অর্থাৎ লেনদেন সংগঠিত হওয়ার পর যে বইতে প্রথম লেখা হয় তাকেই বলা হয় জাবেদা। অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য ঘটনা ঘটে, কিছু ঘটনা আর্থিক, কিছু ঘটনা অনার্থিক। ব্যবসা প্রতিষ্ঠানের এই সমস্ত আর্থিক এবং অনার্থিক ঘটনাগুলো চিহ্নিত করার পর শুধুমাত্র আর্থিক লেনদেন সমূহকে যে বইতে প্রথম তারিখের ক্রমানুসারে সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে লেখা হয় তার নামই হচ্ছে জাবেদা। খতিয়ান প্রস্তুতির ক্ষেত্রে জাবেদা সহকারী বই হিসাবে কাজ করে, অর্থাৎ খতিয়ান প্রস্তুতির ক্ষেত্রে জাবেদা সহায়ক হিসাবে কাজ করে। এবং জাবেদাকে যেহেতু লেনদেনগুলোকে প্রথম হিসাবের বইতে লেখা হয়, তাই জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। তো শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো জাবেদা কি। এবার আসো আমরা পড়বো জাবেদার গুরুত্ব। জাবেদার গুরুত্ব, জাবেদার খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা হিসাবের বই নির্ভুল এবং স্বচ্ছ হওয়া অত্যাবশ্যক। আর এই হিসাবের ভিত্তিতে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং সার্বিক অবস্থা নির্ণয় করা যায়। এই কারণে যেহেতু লেনদেনগুলোকে জাবেদা লিপিবদ্ধ করা হয় প্রথমে, এই কারণে জাবেদার গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীরা, প্রথমে জাবেদার যে গুরুত্ব সেটা হচ্ছে লেনদেন লিপিবদ্ধ করার। জাবেদায় প্রত্যেকটা লেনদেনকে লিপিবদ্ধ করতে হয়, অর্থাৎ লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে এই খতিয়ানে লিপিবদ্ধ করা সম্ভব হয় না। এই কারণে প্রথমে লেনদেনগুলোকে জাবেদা লিপিবদ্ধ করা হয়, পরে এগুলোকে খতিয়ানে ট্রান্সফার করা হয় যাতে কোনো সমস্যা না হয়। দ্বিতীয়ত হচ্ছে লেনদেনের মোট সংখ্যা ও পরিমাণ জানা। খতিয়ান হতে নির্দিষ্ট দিনে বা সপ্তাহে বা মাসে কয়টি লেনদেন সংঘটিত হয়েছে তা কিন্তু জানা সম্ভব হয় না, কিন্তু জাবেদায় প্রত্যেকটা লেনদেনকে তারিখের ক্রমানুসারে লেখা হয় বলে একটি নির্দিষ্ট তারিখের মধ্যে কতগুলো লেনদেন সংঘটিত হয়েছে এবং কি পরিমাণ লেনদেন সংঘটিত হয়েছে, মোট টাকার পরিমাণ কত, এই সমস্ত বিষয়গুলো সহজেই জাবেদা থেকে জানা যায়। 3 নম্বর দেখো, দ্বৈত সত্তার প্রয়োগ। আমরা জানি জাবেদা লিপিবদ্ধ করার সময় প্রত্যেকটা লেনদেনের দুইটা পক্ষ, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট পক্ষ বিস্তার বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে জাবেদা লিপিবদ্ধ করা হয়। এই কারণে জাবেদায় প্রত্যেকটা লেনদেনের দ্বৈত সত্তার প্রয়োগ নিশ্চিত করা যায়। 4 নম্বর হচ্ছে দেখো লেনদেনের ব্যাখ্যা। জাবেদায় প্রত্যেকটা লেনদেনের সংক্ষিপ্ত ব্যাখ্যা থাকে, অর্থাৎ ডেবিট ক্রেডিট তো থাকেই। ডেবিট ক্রেডিট নির্ণয় করার পরও সমপরিমাণ টাকা ডেবিট এবং ক্রেডিট দিকে দিয়ে প্রত্যেকটা লেনদেনের সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে তারপর জাবেদা লিপিবদ্ধ করতে হয়। অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো লেনদেন নিয়ে কোনো সমস্যা হয় তাহলে জাবেদা থেকে সেই লেনদেনের ব্যাখ্যা পাওয়া যায় এবং সমস্যার সমাধান করা যায়। এরপর হচ্ছে ভুল ত্রুটি হ্রাস। লেনদেনে কোথাও অনেক সময় দেখা যায় ভুল ত্রুটি হতে পারে, তখন দেখা যায় খতিয়ানও সমস্যা হতে পারে, রেওয়া মিলেও সমস্যা হতে পারে। এই কারণে জাবেদায় যদি ভুল ত্রুটি থাকে তাহলে জাবেদা সেটাকে সমাধান করে তারপর খতিয়ান এবং রেওয়া মিল প্রস্তুত করতে হয়, তাহলে আর ভুল ত্রুটি খুব একটা থাকে না। তবে জাবেদা লিপিবদ্ধ করার পূর্বেই কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটা দেখা, তারপরে জাবেদা করা হয়। এরপর হচ্ছে ভবিষ্যৎ সূত্র, অর্থাৎ কোনো লেনদেন নিয়ে যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় তখন ভবিষ্যৎ সূত্র হিসেবে জাবেদা কাজ করে থাকে, কারণ জাবেদার লেনদেনগুলোকে তারিখ অনুসারে সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে সুশৃঙ্খলভাবে সাজিয়ে লেখা হয়। এই কারণে জাবেদাকে ভবিষ্যৎ কোনো বিষয়ের প্রমাণ সূত্র হিসেবে সেখানে কাজ করে। আর পাকা বই সহায়ক। তোমরা লক্ষ্য করো, খতিয়ানে
সহায়তা খতিয়ানে যাতে প্রত্যেকটা লেনদেনকে সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়, এই কারণে জাবেদার গুরুত্ব অনেক বেশি। জাবেদার লেনদেনগুলোকে প্রথম লিপিবদ্ধ করা হলে তারপরে যখন খতিয়ানে লিপিবদ্ধ করা হয় তখন আর কোনো ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা খুব একটা থাকে না, এবং যা খতিয়ানটাও নির্ভুল হয় এবং সঠিক হয়। এই কারণে ফাঁকা বহি সহায়ক হিসেবে অর্থাৎ খতিয়ানের সহায়ক হিসেবে জাবেদা কাজ করে। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো জাবেদার গুরুত্ব অনেক বেশি। জাবেদা প্রত্যেকটা লেনদেনকে সঠিকভাবে লিপিবদ্ধ করা হয় এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে লিপিবদ্ধ করা হয়, এই কারণে জাবেদার অনেক গুরুত্ব রয়েছে। তো শিক্ষার্থীরা চলো এবার আমরা পরের বিষয়টা আলোচনা করি। দেখো পরের বিষয়টি হচ্ছে জাবেদার শ্রেণীবিভাগ। শিক্ষার্থীরা জাবেদা সঠিকভাবে করার জন্য এই শ্রেণীবিভাগটা জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই শ্রেণীবিভাগের দিকে লক্ষ্য রাখবে। দেখো জাবেদাকে আমরা সাধারণ জাবেদা হিসাবে বিভক্ত করি। এই সাধারণ জাবেদাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদাকে আবার 6 শ্রেণীতে ভাগ করা যায়, লক্ষ্য করো। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। শিক্ষার্থীরা আমি একটু ব্যাখ্যা করি কোন জাবেদাটা কখন প্রণয়ন করা হয়। যখন ধারে ক্রয় করা হয় তখন ক্রয় জাবেদা প্রস্তুত করতে হয়, আর যখন ধারে বিক্রয় করা হয় তখন বিক্রয় জাবেদা প্রস্তুত করতে হয়, আর মাল ক্রয় করে যখন ফেরত দেওয়া হয় তখন ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হয়, আর বিক্রয়কৃত মাল যখন ফেরত আসে তখন বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে হয়। আর নগদে যদি কোনো কিছু বিক্রয় করা হয় বা ব্যবসা বাবদ যদি কোনো ক্ষেত্র থেকে নগদ টাকা আসে তখন নগদ প্রাপ্তি জাবেদা পালন করতে হয়। তেমনি অনুরূপ ব্যবসায়ের কোনো ক্ষেত্রে যদি নগদ টাকা চলে যায়, অথবা যদি আমরা নগদে পণ্য ক্রয় করি অথবা কোনো ভাড়া প্রদান করি বা বেতন প্রদান করি, নগদে যেখানে টাকা চলে যাবে সেখানে আমরা নগদ প্রদান জাবেদা পালন করতে পারবো। শিক্ষার্থীকে বুঝতে পেরেছো তো? এই ছকটা কিন্তু খুবই ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে যে আমরা কখন কোন জাবেদা প্রস্তুত করতে পারবো। এবার আসলে আমরা প্রকৃত জাবেদা সম্পর্কে জানি। প্রকৃত জাবেদা প্রথম হচ্ছে সংশোধনী জাবেদা, অর্থাৎ কোনো জাবেদা যদি কোনো ভুল ত্রুটি হয় তো ভুল ত্রুটিকে সঠিকভাবে যখন আমরা আবার নতুন করে জাবেদা দেবো তখন ওই জাবেদার নাম হচ্ছে সংশোধনী জাবেদা। এরপর হচ্ছে সমন্বয় জাবেদা, অর্থাৎ লেনদেন লেখার সময় বা কোনো এন্ট্রির সাথে আরেকটা এন্ট্রির যখন কোনো সমন্বয় করে দেওয়া হয় তখন আমরা সমন্বয় জাবেদা প্রস্তুত করতে হয়। আর বছরের শেষে যে জাবেদা প্রস্তুত করা হয় সেই জাবেদার নাম হচ্ছে সমাপনী জাবেদা, আর বছরের শুরুতে যে জাবেদা পূরণ করা হয় সেটা হচ্ছে প্রারম্ভিক জাবেদা। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জাবেদার শ্রেণীবিভাগ সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। আমি আরও একটু বিষয় একটু আলোচনা করি। আমরা আরও একটা বিষয় তোমাদেরকে বোঝানোর জন্য ক্রয় এবং বিক্রয়। দেখো ক্রয় দুই ভাগে করা যায়, একটা হচ্ছে নগদে ক্রয় আর একটা হচ্ছে ধারে ক্রয় অর্থাৎ বাকিতে ক্রয়। নগদে ক্রয় করলে আমরা নগদ প্রদান জাবেদা লিখবো, সেটা আমরা আগেই লিখেছি। এবং বাকিতে যখন ক্রয় করলে দেখো পাওনাদারের সৃষ্টি হয়, বাকিতে ক্রয় করার কারণে আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করি, লক্ষ্য করেছে শিক্ষার্থী। এরপরে দেখো বিক্রয় দুই ভাবে করা যায়, বিক্রয় কিন্তু নগদেও করা যায় বাকিতেও করা যায়। তো বাকিতে যখন বিক্রয় করা হবে তখন কি সৃষ্টি হবে, দেখো দেনাদারের সৃষ্টি হবে। অর্থাৎ নগদে বিক্রয় করলে আমরা নগদ প্রাপ্তি জাবেদা লিখবো, আর যদি ধারে বিক্রয় করি সেখানে আমরা বিক্রয় জাবেদা প্রস্তুত করবো। শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো তো? আমরা যখন জাবেদা করবো তখন ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত বিভিন্ন এন্ট্রি আমরা পাবো, যেমন নগদে ক্রয়, কখনো বাকিতে ক্রয়, নগদে বিক্রয়, কখনো বাকিতে বিক্রয়, যেমন ক্রয় করে ফেরত দেওয়া হলো, বিক্রয় করে ফেরত দেওয়া হলো, এরকম বিভিন্ন ধরনের এন্ট্রি আমরা পাবো, এগুলোর উপর আমরা জাবেদা করবো। তো শিক্ষার্থীরা আবার আসো আমরা সাধারণ জাবেদার একটা নমুনা ছক। দেখো ছকে 5টি ঘর আছে, তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এখানে লক্ষ্য করো নিচে মোট যোগফল, অর্থাৎ জাবেদার দুই পাশ অবশ্যই সমান হতে হবে, কারণ জাবেদা করার সময় ডেবিট পাশে যত পরিমাণ টাকা দেওয়া হবে ক্রেডিট পাশে ঠিক তত পরিমাণ টাকাই দেওয়া হবে, এই কারণে জাবেদার উভয় পাশ অবশ্যই সমান হবে। তা চলো জাবেদার আগে আমরা একটু ডেবিট ক্রেডিট নির্ণয় জানি, তোমরা এই বিষয়গুলো আগেই জেনেছো, তারপরে তোমাদেরকে মনে করার জন্য আমরা একটু বলি। ডেবিট এবং ক্রেডিট নির্ণয়। দেখো মূল্য গ্রহণকারী ব্যক্তি হচ্ছে ডেবিট, মূল্য প্রদানকারী ব্যক্তি হচ্ছে ক্রেডিট। ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য আরও একটি বিষয় আমরা পরে বিস্তারিত আলোচনা করছি। দেখো ডেবিট এবং ক্রেডিট নির্ণয়। শিক্ষার্থীরা আমরা আগে যখন লেনদেন এবং দুতরফা দাখিলা পদ্ধতির বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা একটা বিষয় তোমাদেরকে প্রায় বলেছিলাম, সেটা হচ্ছে হিসাব 5 প্রকার। 5 প্রকার কি কি? সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। শিক্ষার্থীরা লক্ষ্য করো
আমরা যখন লেনদেনের দুইটি পক্ষ নির্ণয় করব জাবেদা করার জন্য, অর্থাৎ একটা পক্ষ ডেবিট হবে আর একটা পক্ষ ক্রেডিট হবে, ডেবিট এবং ক্রেডিট পক্ষের যেই লেনদেনগুলো, এই লেনদেনগুলো অবশ্যই এই 5 প্রকার হিসাবের অন্তর্ভুক্ত হতে হবে। অর্থাৎ হয় এটা সম্পদ হবে, অথবা দায় হবে, অথবা আয় হবে, অথবা ব্যয় হবে, অথবা মালিকানা সত্ত্ব হবে। তাহলে প্রত্যেকটা লেনদেন কিন্তু এই 5 প্রকার হিসাবকে কোনো না কোনোভাবে প্রভাবিত অবশ্যই করবে। তাহলে এই কারণে আমরা এটাকে এভাবে সাজাইছি যে দেখো, সম্পদ এবং ব্যয় যখন বৃদ্ধি, অর্থাৎ কোনো লেনদেন যখন সম্পদ অথবা ব্যয় হবে আর এটা যখন বৃদ্ধি পাবে তখন এটা হবে ডেবিট। মনে করো তুমি সম্পদ ক্রয় করলা, যেমন আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্রের পরিমাণ বাড়বে, আসবাবপত্র হবে ডেবিট। আবার ব্যয় বৃদ্ধি পেলে, ব্যয় কিভাবে বৃদ্ধি পায়, যেমন বেতন প্রদান করছো অথবা পণ্য ক্রয় করছো, তখন কিন্তু ব্যয় বৃদ্ধি পেলে এই ব্যয়ের নাম হবে ডেবিট। অর্থাৎ সম্পদ ও ব্যয় বৃদ্ধি পেলে সম্পদ এবং ব্যয়ের নাম হবে ডেবিট। আর সম্পদ ও ব্যয় হ্রাস পেলে সম্পদ এবং ব্যয়ের নাম হবে ক্রেডিট। সম্পদ কিভাবে হ্রাস পায়, যেমন সম্পদ বিক্রয় করলে সম্পদ হ্রাস পাবে, তখন সম্পদের নাম হবে ক্রেডিট। আবার ব্যয় হ্রাস পেলে ব্যয় কিভাবে হ্রাস পায়, যেমন ক্রয় করে ফেরত দিলেও কিন্তু ব্যয় হ্রাস পায়। তাহলে যদি সম্পদ এবং ব্যয় হ্রাস পায় তখন সেই এন্ট্রিগুলোর নাম হবে ক্রেডিট। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ এবং ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। তেমনি বিপরীত হবে আয় দায় মালিকানা সত্ত্ব। আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হবে ক্রেডিট। আয় কিভাবে বৃদ্ধি পায়, যেমন বাড়ি ভাড়া পেলে আয় বৃদ্ধি পাবে, তো আবার কারোর কাছ থেকে ঋণ গ্রহণ করলে দায় বৃদ্ধি পাবে। মালিক যদি ব্যবসায় মূলধন দেয় তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তেমনি আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে আয় দায় মালিকানা সত্ত্বের নাম হবে ক্রেডিট। যেমন আয়, বাড়ি ভাড়া পেয়েছো, বাড়ি ভাড়া হবে ক্রেডিট। দায় বৃদ্ধি পেয়েছে, যেমন ঋণ গ্রহণ করলে দায় বৃদ্ধি পায়, ঋণ হবে ক্রেডিট। মালিকানা সত্ত্ব মূলধন মালিক দিছে, তাহলে মূলধন হবে ক্রেডিট। ঠিক আছে শিক্ষার্থীরা, অর্থাৎ যেই লেনদেনগুলো সংগঠিত হবে ওই লেনদেনগুলোর পক্ষগুলোর নাম এখানে লিখতে হবে। তারপর হচ্ছে দেখো, আয় দায় মালিকানা সত্ত্ব হ্রাস পেলে হবে ডেবিট। ঠিক আছে শিক্ষার্থী, তাহলে আমরা ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে যদি পারি তাহলে আমরা অবশ্যই সুন্দরভাবে জাবেদা নির্ণয় করতে পারব। এখানে 5টি লেনদেনের জাবেদা নির্ণয় নিয়ে আলোচনা করা হলো। 1 নম্বর দেখো, পণ্য ক্রয় 20,000 টাকা। সেক্ষেত্রে লক্ষ্য করো, পণ্য ক্রয় হচ্ছে ব্যয়, আমি কিছুক্ষণ আগেই বলেছি ব্যয়। তাহলে পণ্য ক্রয় করলে 20,000 টাকা ব্যয় বৃদ্ধি পাবে, তাহলে ক্রয় হিসাব ডেবিট। আর যদি নগদ লেনদেন হয় তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। 2 নম্বর হচ্ছে পণ্য বিক্রয় 50,000 টাকা। তাহলে পণ্য বিক্রয় করলে নগদ যদি লেনদেন হয়, পণ্য বিক্রয় করলে নগদ টাকা বৃদ্ধি পাবে। আর পণ্য বিক্রয় হচ্ছে আয় বৃদ্ধি পেয়েছে, তাহলে নগদান হিসাব ডেবিট আর পণ্য বিক্রয় হিসাব ক্রেডিট। 3 নম্বর হচ্ছে আসবাবপত্র ক্রয় 75,000 টাকা। আসবাবপত্র ক্রয় করলে যদি 75,000 টাকা হয় তাহলে আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র বৃদ্ধি পাবে, আবার নগদ টাকা হ্রাস পাবে। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। 4 নম্বর হচ্ছে বেতন প্রদান। তাহলে বেতন হচ্ছে ব্যয়, তাহলে বেতন হিসাব ডেবিট আর নগদ টাকা চলে গেছে, এই কারণে নগদ টাকা হচ্ছে ক্রেডিট। 5 নম্বর হচ্ছে ভাড়া প্রাপ্তি। ভাড়া প্রাপ্তি হলে নগদ টাকা বৃদ্ধি পাবে, তাহলে নগদান হিসাব ডেবিট। আর যেহেতু ভাড়া বাবদ টাকা পাওয়া গেছে তাহলে ভাড়া প্রাপ্তি হিসাব ক্রেডিট। শিক্ষার্থীরা, ডেবিট এবং ক্রেডিটের পাশাপাশি কিন্তু প্রত্যেকটা লেনদেনের ব্যাখ্যা দিতে হবে জাবেদা। যেমন পণ্য ক্রয় করলে তোমরা কি ব্যাখ্যা দিবে, সেখানে যেহেতু পণ্য ক্রয় করা হয়েছে, পণ্য বিক্রয় করলে নগদে পণ্য বিক্রয় করা হয়েছে। আসবাবপত্র ক্রয় করলে ব্যাখ্যা হবে নগদে আসবাবপত্র ক্রয় করা হয়েছে। আর বেতন প্রদান করলে ব্যাখ্যা হবে বেতন প্রদান করা হয়েছে। আর ভাড়া প্রাপ্তির ক্ষেত্রে যে নগদে ভাড়া প্রাপ্তি। তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই, আমি আশা করছি তোমরা জাবেদা করতে পারবে। তাছাড়া তোমাদের বইয়ে সুন্দর করে উদাহরণ দেওয়া আছে, আমরা যদি উদাহরণের ছকগুলো একটু লক্ষ্য করি তাহলে আমরা জাবেদার বিষয়টা আরও একটু ভালো করে বুঝতে পারবো। সেক্ষেত্রে আমরা পরের ধাপে যাই। আমরা কিছু প্রশ্ন দিয়েছি, শিক্ষার্থী মনে রাখ, এই প্রশ্নগুলো আমি আশা করি তোমরা পারবে। জাবেদা কি, লেনদেনের পক্ষ কয়টি? জাবেদা কি মনে আছে তো শিক্ষার্থী? অর্থাৎ লেনদেন সংগঠিত হওয়ার পর যে বইতে প্রথম লেনদেনগুলি লিপিবদ্ধ করা হয় তার নামই হচ্ছে জাবেদা। লেনদেনের পক্ষ কয়টি? প্রত্যেকটি লেনদেনের পক্ষ হচ্ছে 2টি, একটা পক্ষ ডেবিট আর একটা পক্ষ ক্রেডিট। এই যে বলছেন ডেবিট এবং ক্রেডিট বলতে কি বোঝায়, অর্থাৎ লেনদেনের 2টি পক্ষ, একটা পক্ষ হচ্ছে ডেবিট আর একটা পক্ষ হচ্ছে ক্রেডিট। সাধারণ জাবেদার ঘট কয়টি? 5টি ঘট। লেনদেনের দ্বৈত শর্ত হচ্ছে লেনদেনের 2টি পক্ষ নির্ণয়, একটা হচ্ছে ডেবিট পক্ষ আর একটা হচ্ছে ক্রেডিট পক্ষ। তো শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি। আজকে বাড়ির কাজটা দেখো, আর বাড়ির কাজটা আগে ভালো করে বুঝে তারপর আমরা এটা করে ভবিষ্যতে আমরা স্যারদেরকে দেখাতে পারবো, অর্থাৎ আমাদেরকে এই বিষয়টা আমাদেরকে দেখাবে শিক্ষার্থীরা করে এনে। দেখো, জনাব সাজিদ 2016 সালের 1 জানুয়ারি নগদ 50,000 টাকা এবং 20,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন। জানুয়ারি 2 সোনালী ব্যাংক হিসাব খোলা হলো 10,000 টাকা। জানুয়ারি 5 ব্যবসার জন্য কম্পিউটার 25,000 টাকা। জানুয়ারি 7 রুমের নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 10,000 টাকা।
জানুয়ারি 10 রনির নিকট থেকে পণ্য ক্রয় 15,000 টাকা। জানুয়ারি 15 ব্যবসায়ের প্রচারণা বাবদ ব্যয় 5,000 টাকা। জানুয়ারি 20 রনির নিকট পণ্য ফেরত পাঠানো হলো 1,000 টাকা। জানুয়ারি 25 কর্মচারীর বেতন প্রদান 5,000 টাকা। জানুয়ারি 28 রনিকে চেক প্রদান 5,000 টাকা। আর 31 তারিখে অফিস ভাড়া পরিশোধ 6,000 টাকা। তো শিক্ষার্থীরা এই কাজটি একদম যথাযথ শখ মেনটেন করে সুন্দরভাবে জাবেদা করে আনবে, আর পরীক্ষাও তোমাদের জাবেদা থাকবে। তাহলে বিষয়টা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে আমরা সঠিক এবং সুন্দরভাবে ডেবিট ক্রেডিট নির্ণয়পূর্বক জাবেদা করতে পারি। সেক্ষেত্রে আমি এই বিষয়ে এই অধ্যায়ের উপর আরও ক্লাস দেব, তোমরা ওই ক্লাসগুলোও লক্ষ্য রাখবে, তাহলে আমাদের এই বিষয়টা আরও ভালোভাবে জানা হবে। তো শিক্ষার্থীরা চলো আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আর আজকের অনলাইন ক্লাস শেষে তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। খুদা হাফিজ।